দর্শক, স্বাগত সবাইকে। আনোয়ার ইস্পাত এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো এবং সমসাময়িক বিষয়গুলো নিয়েই আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করব দুজন অতিথির সঙ্গে। শাহজালালে আন্দোলন দমনের প্রক্রিয়াটি দানবীয়, একথা বলেছেন প্রফেসর জাফর ইকবাল। তিনি অনশন ভাঙিয়েছেন শিক্ষার্থীদের। দায়ী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী তিনি এটাও বলেছেন যে ভিসি বদল করলে কিংবা পদত্যাগ করলে নতুন একজন ভিসি আসবেন, সমস্যার সমাধান তাতে হবে কিনা সেই প্রশ্ন রেখেছেন। বিদেশে এবং সমাধানে তারা চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বিদেশে অর্থ পাচারে জড়িত 69 বাংলাদেশের তথ্য হাইকোর্টে জমা দিয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। লবিস নিয়োগের টাকা কোথায় পেল বিএনপি, প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সংসদে কাল পাশ হতে পারে সংশোধিত ইসি গঠন বিল। এটিকে সম্পূর্ণ অসম্পূর্ণ একটি আইন বলেছেন ইসি গঠনের যে প্রক্রিয়া এবং যে আইনটি সংসদ মেনন। ওমিক্রনের চিকিৎসায় ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো শনাক্ত হয়েছে 15,000-এরও উপরে এবং যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন, বিশেষ করে সংক্রমণের দিক থেকে। আলাপ করবার জন্য আজকে দুজন অতিথি জুম প্ল্যাটফর্মে আছেন। জনাব জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, স্বাগত আপনাকে জনাব জাহিদুল হাসান পিন্টু। এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর আহমেদ, ডক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে অধ্যাপক ফিরোজ আহমেদ। আমি ওমিক্রন নিয়ে আলাপ করব জনাব ফিরোজ আহমেদ আপনার সঙ্গে। তবে দুটি বিষয় নিয়ে আলাপ করতে চাই। সমসাময়িক বিষয়ের বিশ্লেষক জনাব জাহিদুল হাসান পিন্টু। একটি বিষয় হচ্ছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজকে অনশন ভাঙিয়েছেন প্রফেসর জাফর ইকবাল। শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন। আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, আপনি কি দেখলেন এই বিশ্ববিদ্যালয়ের এই কয়েকদিনের অচলাবস্থা থেকে? ধন্যবাদ জহির আপনাকে। শেষ পর্যন্ত তো এখনো শেষ হয় নাই। তো এই পর্যন্ত যদি বলেন যে আপাতত স্বস্তির বিষয় যে সমস্ত শিক্ষার্থীরা অনশনে ছিল তাদের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ার আগেই অনশনটি ভাঙানো গেছে। কিন্তু যে সমস্যা বিরাজমান বা বিদ্যমান সেই সমস্যাগুলোকে কিন্তু এখন অ্যাড্রেস করতে হবে। এই কদিন এই তাদের অনশন নিয়েই সবাই ব্যস্ত ছিল, কিভাবে ভাঙানো যায়। যেহেতু কোনো রাজনৈতিক দল বা তাদের শিক্ষক অথবা কোনো মুরব্বী যারা এই ধরনের সিচুয়েশনে এসে আপনার হাত দেন, তারপরে শিক্ষার্থীরা বা যারা অনশন করেন, অনশন তো নিশ্চয়ই মরার জন্য করেন না কেউ, তাই না? তাহলে তো সুইসাইডই করতে। এটা অনশনটা করেন তাদের দাবির প্রতি অন্যদের শ্রদ্ধাবোধ যেন জন্মায়, এই অনশন করে যেন তাদের দাবির প্রতি সহানুভূতি জন্মায়, এবং একটা পর্যায়ে এসে সমাজের এমন সব মানুষ এসে রিকোয়েস্ট করবেন যেন দুপক্ষেরই একটি ভালো সমঝোতা হয়। তো সেই জায়গায় দেখলাম এখন পর্যন্ত কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এই জায়গায় যে এই শিক্ষার্থীদের কাছে যাওয়ার মতো এমন রাজনৈতিক শক্তি নেই, সামাজিক শক্তিও দেখিনি। হ্যাঁ, বা সরকার তো এই জায়গায় প্রতিপক্ষই হয়ে দাঁড়িয়েছে, যদিও সেটা হওয়ার কথা ছিল না। শেষ পর্যন্ত যাই হোক, প্রফেসর জাফর ইকবাল সরকারেরই অনুরোধে তিনি গিয়েছেন। কিন্তু এখন কথা হলো, দেখেন মূল বিষয়টা কি ছিল। মূল বিষয়টা ছিল একটি হলে, মানে যদি আরো পিন পয়েন্ট করেন, একটি বিশ্ববিদ্যালয়ের একটি হলের একজন প্রাধ্যক্ষকে বা প্রভোস্টকে ঘিরে তাদের আন্দোলনটা কেন হয়েছে সেই জায়গায় আমরা যাইনি। কারণ ওই যে শিক্ষার্থীরা নিশ্চয়ই দিনের পর দিন নিপীড়িত হয়েছে, অথবা তাদের কথাকে গ্রাহ্য করা হয়নি, অথবা তাদের যে সমস্যাগুলো ছিল প্রাধ্যক্ষ মহোদয় সেটাকে আমলে নেননি বলেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারপরে যখন রাস্তায় নামলই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল সেই জায়গাটা যত দ্রুত সম্ভব সমাধান করা। আমরা যখন সেটা দেখলাম করতে পারলেন না, বা কর্তৃপক্ষ সেই জায়গায় পৌঁছাতে পারলো না, যে কোনো কারণেই হোক, আমি বলি না যে সব দোষ শিক্ষকদের বা সব দোষ ছাত্রদের, শিক্ষার্থীরাও ভুল করতে পারে, কিন্তু শিক্ষার্থীদের এই ভুলগুলো বাংলাদেশের বাস্তবতায় মাফ করে দেওয়া হয়। আপনি দেখবেন সেই সবসময় শিক্ষার্থীদের 7 খুন মাফ। কোনো ভুল বুঝাবুঝি যদি হয়ে থাকে সেটা শিক্ষার্থীর দোষ না, সেটা শিক্ষকের উপরে যাবে। শিক্ষার্থী যদি কোনো অন্যায় করে থাকে, সে অন্যায়টা শুধরানোর জন্য শিক্ষকের দায়িত্ব।
যে বাবা এটা ভুল হচ্ছে, সেই জায়গায় যদি সেটা শুধরাতেও না পারে, সেই দায়ও শিক্ষকেরই নিতে হবে। সব দোষ এই জায়গায় শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে যেটা দেখলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক মতো যখন হ্যান্ডেল করতে পারলো না, একজন প্রাধ্যক্ষর পদত্যাগের দাবি এটা সমাধান করতে না পারায় আপনি দেখেন শেষ পর্যন্ত ভিসির পদত্যাগ পর্যন্ত চলে আসলো। এরপরে তো এটা নিয়ে আবার নানান জন কিন্তু রাজনীতিও করার সুযোগ নেয়, কারণ এই সুযোগ যখন পায় সুযোগ নেয়। আবার দেখেন এই কয়েকজন সাবেক শিক্ষার্থী তারা অর্থ দিয়ে সহায়তা করেছে, এমন তো না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢেলেছে যে সরকারের পতন ঘটিয়ে ছাড়বে এই টাকা দিয়ে, যেটা রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংস্থা যে খেলাগুলো। এখানে স্রেফ কিছু শিক্ষার্থী যারা ওখানে পড়াশোনা করেছে আগে, তারা তাদের সহ মানে তাদের পূর্ব উত্তরসূরিদের হেল্প করতে চেয়েছে, খাবার দাবার এইসবই তো, আর তো কিছু না। 6 না 7 লক্ষ টাকা উঠেছে দেখে এদেরকে যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনার নেতিবাচক বার্তা দেয় সমাজকে। আরেকটা দেয়, জনাব পিন্টু, আপনি শিক্ষার্থীদের কথা বলছিলেন, কিন্তু যে দীর্ঘদিন ধরে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে ক্ষোভ, যে অনিয়ম, যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হচ্ছে প্রতিনিয়ত, এমনকি দুর্নীতির প্রসঙ্গও আসে, সেগুলো তো শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রতিবাদ, আপনি মানে ঐতিহাসিকভাবেই তো শিক্ষার্থীরা এগুলোর প্রতিবাদ মানে প্রতিরোধের চেষ্টা করে, এবং সেটা সমাধান এখান থেকে যদি আওয়াজ না ওঠে এই সমাধান তো হয় নাই কখনো। সেদিক থেকে আপনি আবার যেই বিষয়টা আনছেন যে দুর্নীতি, বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কয়েক বছর ধরে আপনার এই ধরনের দুর্নীতি বিরোধী আন্দোলন খুব একটা হয় না। কেন দেখেন, ছাত্র আন্দোলন করে তো বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলো, সেই সংগঠনগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে। সাধারণ ছাত্র ছাত্রীরা গত যে কয়েকটা আন্দোলন করেছে প্রত্যেকটাই তাদের নিজস্ব, যেমন ধরেন কোটা বিরোধী আন্দোলন, এটা একদম তাদের স্বার্থের বিষয়, এটা শুধু ছাত্রদের বা শিক্ষার্থীদের স্বার্থের বিষয়। অথবা যদি ধরেন নিরাপদ সড়ক, তাও আপনার এই যে স্কুল কলেজের ছেলেমেয়েরা করেছে, এমন 3-4টা দেখবেন গত কয়েক বছরের আন্দোলন। বাদ বাকি জাতীয় রাজনীতির কথা যদি বলেন, বা এই যে জাতীয় দুর্নীতির কথা যদি বলেন, বা বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের নিয়ে যে কথাগুলো আমরা শুনি, অথবা বিশ্ববিদ্যালয়গুলো তো অনিয়ম যেটা করে, আপনার দেখবেন যে আপনি জহির আলম, আপনার সম্পর্কে একটা অনিয়মের অভিযোগ উঠেছে, আপনি যদি ওই প্রশাসন এর পক্ষের লোক হন, আপনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট একরকম হবে। আমি যদি বিপক্ষের লোক হই, আমার বিরুদ্ধে তদন্ত কমিটি রিপোর্ট আর একরকম হয়। দুটো রিপোর্ট যদি একই রকমও হয়, আপনার বিরুদ্ধে শাস্তি হয় একরকম, আমার বিরুদ্ধে শাস্তি হয় একরকম। এই যে ইন্টেলেকচুয়াল করাপশন, এই করাপশনের এগেনস্টে আপনার এই শিক্ষকরাও আপনার দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? কারণ তাদেরকেও আপনার ওই জায়গায় পারস্পরিক স্বার্থের বিষয়। যে কথাটা বাজারে ব্যাপক প্রচলিত, আপনার যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এটা দলীয় ভিত্তিতে হয় বা রাজনৈতিক খাতিরে হয়, এই জিনিসটা সত্যি মিথ্যাও যাচাই না করলেও আমরা তো দেখতে পাই ভোটের সময় তারা যে ভোট দিয়ে আপনার এই সিনেট বলেন, সিন্ডিকেট বলেন বা ডিন বলেন, এই যে হচ্ছে আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে, এই পর্যায়ে একটু ধন্যবাদ দিব। জনাব পিন্টু, আবার ফিরবো আপনার কাছে। আমাদের আরেকজন অতিথি ডক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ, এই প্রসঙ্গটি পাল্টাই, কিন্তু আপনার কাছে আবার আসবো আমি এই সমসাময়িক প্রসঙ্গ নিয়েই। প্রফেসর ফিরোজ আহমেদ, অমিক্রনের ঝুঁকি বাড়ছে, সংক্রমণ একেবারে এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে, প্রতিদিনই এটা পার্সেন্টেজ বাড়ছে। আবার একই সঙ্গে বলা হচ্ছে যে অতটা ঝুঁকিপূর্ণ নয়, যাদের ডাবল ডোজ দেওয়া আছে তারা তো নয়, এবং ডেল্টার তুলনায় এটা অনেকটা। এখন আমাদের যে ব্যবস্থাপনা আছে সব মিলিয়ে আপনি কি দেখছেন সামনের দিনগুলোতে কতটা আতঙ্ক ছড়াচ্ছে, অথবা আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে কি নেই? জি ধন্যবাদ। প্রথমে একটু কারেকশন করে নিই, আমি প্রফেসর হইনি, আরো কিছুদিন বাকি আছে, সহযোগী অধ্যাপক হিসেবে আছি। আচ্ছা, এখন আমাদের মূল আলোচনা যেটা, সেটা হলো অমিক্রন কতটা ভয়াবহ। এখন শুরু থেকেই অমিক্রন নিয়ে আমি যতগুলো স্টাডি দেখেছি এবং বিভিন্ন টক শো বা নিউজে আমি বলে এসেছি, অমিক্রন নিয়ে আসলে আমাদের উদ্বেগের জায়গাটা অনেকটাই কম, কারণ এটা আমাদের লাংস বা আমাদের যে শ্বাসযন্ত্র আছে সেখানে এই ভাইরাসটা সেভাবে এফেক্ট করতে পারে না বা ক্ষতি করতে পারে না, যেটা ডেল্টা বা অন্য যে ভ্যারিয়েন্ট গুলো আগে ছিল তারা পারত। এটা আমাদের একটু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে গলার দিকে এরা বাসা বাঁধে এবং সেখানে এরা মাল্টিপ্লিকেশনটা অনেক বেশি পরিমাণে করে, অনেক দ্রুত করতে পারে। সে কারণে দ্রুত মাল্টিপ্লিকেশন এবং
অপেক্ষাকৃত শ্বাসযন্ত্রের উপরি অংশে কি বলবো বিস্তার করার কারণে এরা অনেক বেশি ছড়ায়। আমরা যখন হাঁচি দিই, কাশি দিই, তো তুলনামূলকভাবে একটা ভাইরাস যেটা লাংসে জন্মগ্রহণ করছে বা বংশ বিস্তার করছে, তার থেকে যদি থ্রোটে বা এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে একটা ভাইরাস বংশ বিস্তার করে, তখন হাঁচি কাশি দিলে সেই ভাইরাসটা অনেক বেশি পরিমাণে বাতাসে ছড়িয়ে যেতে পারে। তাই এই ভাইরাসটি বেশি ছড়ায়, বেশি সংক্রমণশীল, কিন্তু যেহেতু এটা লাংসে ক্ষতি সাধন করছে না খুব বেশি, তাই এটাকে আমরা ধরে নিচ্ছি যে অপেক্ষাকৃত এটা অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু তারপরেও যে আমরা দেখেছি কিছু মৃত্যু হয়, কারণ আমরা জানি যদি একটা ভাইরাস অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে এবং অনেক অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের পপুলেশনের মধ্যে কিছু মানুষ তো অ্যাফেক্টেড হবেনি, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যাদের হয়তো শ্বাসযন্ত্রের অথবা অন্য কোথাও একটু সমস্যা রয়েছে, তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আমরা বলি স্বাস্থ্যবিধিগুলো যেন আমাদের মেনে চলতে হয়। এখন সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা আসলে এখনো কিছুদিন আগ পর্যন্ত বলতে পারি যে সপ্তাহখানেক আগ পর্যন্ত আমরা ডেল্টা নিয়েই বেশি কনসার্ন প্রকাশ করছিলাম, কারণ এই ভ্যারিয়েন্টটাকে আমরা এখনো ভয় পাই। কারণ আমরা দেখেছি পৃথিবীব্যাপী এটা কি পরিমাণে মৃত্যু ঘটিয়েছে, আমাদের দেশেও আমরা একটা বাজে সময় পার করে এসেছি। এখন নিউজগুলোতে মানে যতগুলো পাবলিশড ডেটা বাংলাদেশ থেকে এসছে, তাতে আমরা দেখছি অমিক্রন বেড়ে গিয়েছে। বাড়বে স্বাভাবিক, যেহেতু বললাম যে ভাইরাসটি বেশি ছড়ায়। তাহলে বাড়বে কতদিন পর্যন্ত? একটা বিপদ হচ্ছে কি, যখন এভাবে ভাইরাস, এখন আমরা আজকে দেখলাম আমরা 16,000 17,000-এর কাছাকাছি চলে গেছে ডিটেকশন রেট, এটা যখন আর একটু বেড়ে যাবে, গত বছর খেয়াল করবেন আমাদের ডেল্টার সংক্রমণ হঠাৎ করেই 21-22 হাজার মানে ক্রস করার পরে, তারপরে দেখবেন যখন আমরা লকডাউন উঠিয়ে দিলাম, তখন সংক্রমণ কিন্তু হঠাৎ করে নেমে যাচ্ছিল। তার মানে আমাদের ল্যাবরেটরি যেগুলো আছে এদের ডিটেকশনের, আমি সবাই তো এক্সপার্ট, কিন্তু কন্টামিনেশন না যথেষ্ট ভয় থাকে এই ভাইরাসগুলো নিয়ে। ক্রস কন্টামিনেশন প্রচুর হয়, যখন অনেক বেশি সংখ্যক লোক সংক্রমিত হয়, তখন আমরা অনেক ভুল তথ্য পাই যে আমাদের সংক্রমণ, দেখা যাবে যেই ল্যাবে স্যাম্পল দিবেন সেই পজিটিভ রেজাল্ট পাবেন। এই জায়গাটা আমরা বেশি পাই, তাই আমাদের একটা মানে রং একটা মেসেজ চলে আসবে। যদি ল্যাবরেটরিতে কোনো কন্টামিনেশন হয়, তাহলে সেটা ধরতে হয়তো আমাদের 7 দিন 10 দিন সময় লেগে যাবে, যাতে করে দেখা যাবে ওই ল্যাবে যারাই স্যাম্পল দেবে তারাই পজিটিভ রেজাল্ট পাবে। তো এই সংখ্যাটা আমরা পাই। তাই আমাদের ব্যক্তিগত অ্যানালাইসিস বলেন, আমরা পাবলিক হেলথ বা ভাইরোলজিস্ট যারা আছে, আমাদের আশা বা আমরা এক্সপেক্ট করছি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই সংক্রমণটা নিচের দিকে নেমে যাবে, আশা করছি। এটা এখন এটা ভুলও হতে পারে, বাট আমাদের আশার জায়গা যে হয়তো এই সংক্রমণটা এরপরে নিম্নগামী হয়ে যাবে, কারণ বাই দেন আমাদের ঢাকা শহরের একটা ম্যাক্সিমাম পপুলেশনকে আমরা জানি ভ্যাকসিনেট করে ফেলেছি, এবং অনেকেই অলরেডি যারা হচ্ছেন বিভিন্ন কাজে বাইরে যাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে সংক্রমিত হয়ে গেছে। তাই আসার জায়গায় এই যে ভ্যাকসিনেশনের একটা ইমিউনিটি এবং একবার অমিক্রনের সংক্রমণের কিছুটা ইমিউনিটি, এই দুটো মিলিয়ে দেখা যাবে আমরা একটা শিল্ড পেয়ে যাব, এবং আশা করছি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আমাদের এই সংক্রমণটা নিম্নগামী হয়ে যাবে। একটা প্রশ্ন ডক্টর ফিরোজ, যেটি ডক্টর ফসি এবং এখন WHO বলছে যে অমিক্রনই হচ্ছে গিয়ে শেষ ফেজ কোভিডের, এটা কেন মনে হচ্ছে? আপনার সাথে আমার লাস্ট টক শোতে মনে আছে কিনা আমি বলেছিলাম যে এই ভাইরাসটার ডেল্টা ভ্যারিয়েন্টটাকে আমরা বলি সব থেকে ফিটেস্ট স্ট্রেন। আমরা মানে যারা ভাইরোলজিস্ট আছে বলি যে ফিটেস্ট স্ট্রেন কেন, সেটা একদিকে প্যাথোজেনিক এবং একদিকে সে সংক্রমণশীল, তার মধ্যে একটা ব্যালেন্স ছিল, একটা ওয়েল ব্যালেন্স ছিল। এখন তখন আমি বলেছিলাম কিন্তু যে এর পরে যদি ভাইরাসটা কোনো ফার্দার মিউটেশন অ্যাকোয়ার করে, এর যে কোনো একটা প্রপার্টি থেকে মানে ছেড়ে দিতে হবে, হয় এটা অধিক সংক্রমণশীল হবে এবং লেস প্যাথোজেনিক হবে, অথবা অর্থাৎ মানে বেশি ছড়াবে কম অসুখ করবে, অথবা কম ছড়াবে বেশি অসুখ করবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অমিক্রন যে ভ্যারিয়েন্টটা এসছে এটা বেশি ছড়াচ্ছে, এবং এই বেশি ছড়ানোর কারণে যে অসুখ করার প্রপার্টিটা সেটাতে ঘাটতি পড়েছে। তো সেই কারণেই আমরা আশা করছি যে খুব সম্ভবত এই অমিক্রন ভ্যারিয়েন্টই হচ্ছে আমাদের এই ফেজের মানে একটা করোনার হয়তো একটা ইতি টানবে এই অমিক্রন ভ্যারিয়েন্টের মধ্য দিয়ে। এরপরও হয়তো টুকটাক ভ্যারিয়েন্ট আসতে পারে, তবে এটা হয়তো আর আমাদের এই অমিক্রনের মতো এতটা ওয়েল রিপোর্টেড হবে না, সেটা আমাদের আশার জায়গা। তারপরও আমরা বলি যে এই ভাইরাসটি কিন্তু বিতাড়িত হবে না। আমি যদি এখানে বলি যে করোনা ভাইরাসের কিন্তু অন্যান্য ভ্যারিয়েন্টও রয়েছে, মানে অন্যান্য স্ট্রেইনও রয়েছে, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করি না। যেমন আমাদের সার্স ভাইরাস ডিলিট হয়ে গেছে, মার্স ভাইরাস সিস্টেম থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু অন্য আরো 4টা ভাইরাস আছে যেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের অসুখ করে, সারা বছর ঘুরে কিন্তু আমাদের সর্দি কাশি করে, আমরা কিন্তু ডিটেক্ট করি না।
আমার ধারণা যে এই যে অমিক্রন যে ভ্যারিয়েন্টটা, এই পরবর্তী ভাইরাসের যতগুলো ভ্যারিয়েন্ট আসবে সেগুলো এরকম আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কনফাইন্ড হয়ে যাবে, তারা আমাদের সঙ্গেই থাকবে, আমরা আর সেভাবে তাদেরকে নিয়ে ওয়ারিড হব না। মানে আমাদের অত ফেটাল হবে না, অত ফেটাল হবে না, অত ভয়ঙ্কর হবে না। জনাব জাহিদুল হাসান পিন্টু, এখানে একটা বিষয় যে কর্তৃপক্ষের ইনভলভমেন্টের মধ্যে দেখা যায় যে এক ধরনের একগুঁয়েমি, সবসময় একটা জেদের একটা প্রসঙ্গ থাকে, তাদের নিজের স্বার্থ রক্ষা এবং যে যে জনস্বার্থের সঙ্গে যাওয়া বা পপুলার যে ইস্যুসগুলোকে অ্যাড্রেস করার চাইতে নিজেদের ফেস সেভিংয়ের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। কর্তৃপক্ষের স্বার্থ যেখানে আছে সেটাকে নানাভাবে প্রোটেক্ট করা। যেমন একটা উদাহরণ, একজন ভিসির পদত্যাগের দাবি উঠেছে, এখানে কিন্তু 34 জন ভিসি আবার এখানে বিবৃতি দিয়ে তারা এটার সঙ্গে নিজেদেরকে এনট্যাঙ্গল করেছেন। এটা কি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা? একটা বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান তো বিশ্ববিদ্যালয় করবে, সেখানে অন্য ভিসিদের সংশ্লিষ্ট হওয়ার কি প্রয়োজন রয়েছে, এই বিষয়টি আপনি বলুন। না, এখানে একটা না একদম মানে রিলেশন নেই তা না, এটা আসে এইভাবে। ধরেন পুরো বিষয়টা তো শেষ পর্যন্ত রাজনীতির দিকে গড়ায়। ধরেন এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তো কোনো অভিযোগ ছিল না, অভিযোগটা ছিল প্রভোস্টের বিরুদ্ধে। প্রভোস্টের বিরুদ্ধে যখন আন্দোলন, সেটা যখন ঠিক মতো ডিল করতে পারেনি, পুলিশকে দিয়ে যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, সেই কারণে ভিসির বিরুদ্ধে আপনার ছাত্ররা দমনের বিষয়টি তো ভিসির তত্ত্বাবধানেই হওয়ার কথা। হ্যাঁ, এই জায়গাটায় আমি বলছি যে এই জায়গায় আপনার ভিসি কে যদি সরে যেতে হতো, আমার ধারণা ভিসি যদি সরে যেতে হতো, অন্য বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলরের কথাগুলি বলছেন, তারা তো আপনার সবাই পলিটিক্যালি অ্যাপয়েন্টেড। যতই বলি যে রাষ্ট্রপতি বা আচার্য প্যানেল থেকে নেন, ওই প্যানেলগুলোতে কারা থাকেন কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর গুলোর যদি ফিগার গুলো আপনি একটু কল্পনা করেন, তাতে আপনি বুঝতে পারবেন কারা এরা। তো তারা তখন চিন্তা করে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার তাদের বিরোধী ছাত্র সংগঠন আছে, তাদের বিরোধী শিক্ষক সংগঠন আছে, মানে রাজনৈতিক দিক দিয়ে একজন যদি পদত্যাগ করে এই আন্দোলনের প্রেক্ষিতে, যদি অন্য বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো একটা উছিলা দিয়ে আন্দোলন শুরু করে তারও পদত্যাগ দাবি করা হয়, সারা সব বিশ্ববিদ্যালয়গুলোতে একটা অস্থিরতা কাজ করে। জনাব পিন্টু, আপনি বাংলাদেশের বর্তমান বাস্তবতার আঙ্গিকেই বিশ্লেষণ করছেন, কিন্তু আমরা যদি একটা আদর্শ ব্যবস্থার কথা চিন্তা করি তাহলে তো এরকম হওয়ার কথা নয়। না শুনেন, আদর্শ ব্যবস্থার কথা যদি চিন্তা করেন, ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা কি হবে? আমি যেটা বলি যে জ্ঞান ভিত্তিক গভীর সম্পর্ক হবে ছাত্র এবং শিক্ষকের। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কি এখন সেই সম্পর্ক আছে? এখন পরস্পরের পক্ষে কাজ করে, একাডেমিক পারপাস না, গদি টিকিয়ে রাখা বা ছাত্র সংগঠনকে হাইলাইট করা, এখন অপোজিশন নাই যারা আছে তাদেরকে সঙ্গে মিশে কাজ করা। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কি আপনি সবার সমান অধিকার আপনি দেখতে পান? ছাত্রদের পান না। তো কেন পান না? কারণ তারাও পলিটিক্যালি চিন্তা করে, আর যারা ক্ষমতায় আছে যে ছাত্র সংগঠন, তাদের কথা চিন্তা করে। আমি যে শুরুতে যেটা বলছিলাম, পুরোটার পিছনেই রাজনীতি, ওই যে সরে যাওয়ার পিছনেও রাজনীতি। এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, আপনি যদি মনে করেন যে একজন শিক্ষকের বিরুদ্ধে যখন ছাত্ররা আন্দোলন করবে, ওই শিক্ষকের আর থাকে কি? শিক্ষকের তো সবচেয়ে বড় পাওনা হলো আপনার শিক্ষার্থীদের কাছ থেকে সম্মান। শিক্ষার্থীরা যদি কোনো শিক্ষককে সম্মানই না করে, সেই শিক্ষকের তো থাকার দরকার নাই। আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি না মিথ্যা, আমি এটা যাচাই করতে যাওয়ার কথা না। আমার বিরুদ্ধে এই দেশের ছাত্ররা দাঁড়িয়েছে, আমি নীরবে চলে যাব। তোমাদের যদি ভালো হয়, তোমরা যদি মনে করো আমি সরে গেলে তোমাদের মঙ্গল হবে, বাবা আমি চলে যাব। এই তো হওয়ার কথা শিক্ষকদের। আপনি যে আদর্শের কথা বলছেন, কিন্তু আমরা তো সেই আদর্শ সমাজে বাস করছি না। আমরা বাস করছি একটা টোটালি রাজনৈতিক বিভাজিত সমাজের মধ্যে। সব চিন্তা আমরা রাজনীতি দিয়ে করি। এই যে একদম নাম ধরেই যদি বলি, প্রফেসর ফরিদ উদ্দিন সাহেব, উনি যদি চলেও যেতেন, ওনার ভিতরে যদি চিন্তা থাকে, জাস্ট হাইপোথেটিক্যালি বলছি আমি, ধরেন উনি ভিতরে চিন্তা করছেন ছাত্ররা আমার বিরুদ্ধে নেমেছে, আমি বাবা পদত্যাগ করে চলেই যাই, তো পারবেন না। কেন পারবেন না? ওনাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যে রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তি তার এই চলে যাওয়াটাকে পরাজয় মনে করে কিনা, তিনি সেই চিন্তা করবেন যে আমি চলে গেলে আমার যারা নিয়োগ দিয়েছে তারা বিব্রত হয় কিনা। তো উনি ওনার নিজের চিন্তা চেতনা বিবেক দিয়ে পরিচালিত হতে পারেন না। উনি পরিচালিত হচ্ছেন সম্পূর্ণ আপনার একটি রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক ফিলোসফি দিয়ে। তো এখন সেই রাজনৈতিক আদর্শটা যদি বঙ্গবন্ধুর সময়ের যদি আপনি দেখেন, বঙ্গবন্ধু কিভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতেন, এই গল্পগুলো যে গল্প তো না, সত্যি কথা। এই
আপনার প্রফেসর মুজাফফর চৌধুরীকে, অথবা চিটং বিশ্ববিদ্যালয়ের আবুল ফজলকে, বা রাজশাহীর খান সোহারের মুর্শিদকে বঙ্গবন্ধু নিজে ফোন করে রিকোয়েস্ট করেছেন, এরা রাজি হতে চান নাই। বঙ্গবন্ধু বলেছেন মাত্র বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আমি সোনার বাংলাদেশ গর্ব বলেছি, কিন্তু সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে লাগবে, সোনার মানুষ লাগবে, সেই মানুষগুলি তো আপনারা করে দিবেন। শিক্ষকদেরকে উনি রিকোয়েস্ট করেছিলেন, ওনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন। এখন কি অবস্থাটা তাই? এখন তো শিক্ষকরা গিয়ে রিকোয়েস্ট করেন আমাকে বানান, ওনাকে বানাবেন না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে। তো সিচুয়েশনটা আদর্শ কোথাও নেই। এখন শিক্ষামন্ত্রী যে আজকে বললেন যে একজন ভিসি চলে গেলে আরেকজন ভিসি আসবেন, নিশ্চয়ই সত্যি কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যাগুলোর কথা শিক্ষার্থীরা বা ফেস করছে বললে তারা মনে করে, সেগুলো সমাধানের জন্য উনি উদ্যোগ নেবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। এখানে কতটা আস্থা রাখেন? আমাকে একটা কথা বলেন তো, এই সমাধানের জন্য শিক্ষামন্ত্রী পর্যন্ত আসতে হবে কেন? একটি হলের সমস্যা অথবা 5টা হলের সমস্যা, ছাত্ররা সিট পায় না বা প্রাধ্যক্ষ তাদেরকে অ্যাড্রেস করে না, ওনাদের সমস্যাগুলি শুনতে চায় না, এটা তো প্রক্টোরিয়াল বডি বা প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বসে 2 দিনের মধ্যে ঠিক করে ফেলতে পারে। সেই জায়গায় আপনার ভিসি পর্যন্ত যাওয়া দরকার পড়ে না। তার মানে এগুলো ঠিক মতো অ্যাড্রেস করা হয় না বলে আজকে তাহলে কি বলা যায় যে সমস্যা সমাধানের যে যোগ্যতা থাকা দরকার এবং শুরুতেই যেই মানে অ্যাকশন নেওয়া উচিত ছিল সেগুলো নিতে তারা ব্যর্থই হয়েছেন সম্পূর্ণভাবে? শুধু ব্যর্থ না, এই জায়গায় ব্যর্থ হলে আপনাকে স্বীকার করে নিতে হবে, চেষ্টা করেছি, পারিনি, ব্যর্থ হয়েছি। এখানে ব্যর্থ না, এখানে চেষ্টাই তো করা হয়নি। চেষ্টা করলে তো আপনি ব্যর্থ হবেন। ওনারা আসলে উদ্যোগই নেন নাই। যদি উদ্যোগ নিতেন, একটি হলের শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন করে প্রাধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন সরানোর কথা বলতেন না। আর জন্য প্রাধ্যক্ষের পোস্টটা নিশ্চয়ই এমন লোভনীয় পদ না যেটাকে আমি আঁকড়ে ধরে থাকতেই হবে। ছাত্ররা চাচ্ছে না, যদি দেখি অধিকাংশ ছাত্ররাই চাচ্ছে না, চলে যাই বাবা। সমস্যাটা কি? সমস্যা হলো ওখানে তাদের তো আবাসন সমস্যা, তাদের ওখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, খাওয়া দাওয়া, এই তো সময় মতো, এই মানে একটা হলের আর কি সমস্যা থাকে। এই সমস্যাগুলি কি খুব বড় সমস্যা? সমাধান কি খুব কঠিন? কিছুই না এগুলো সমাধান করা। আমি সেই জায়গায় বলছি উদ্যোগটা নিতে হয়। জি, সময় থাকলে আসবো আপনার কাছে পিন্টু। আমরা আরেকবার যাব ডক্টর ফিরোজের কাছে। এখানে যে চিকিৎসার জন্য ওমিক্রনের চিকিৎসার জন্য একটা ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে, এটার সঙ্গে ডেল্টার চিকিৎসার ক্লিনিক্যাল গাইডলাইনটা মানে তফাৎটা কি, ব্যতিক্রমটা কি? মূলত হচ্ছে যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্টটা লাংসে বেশি এফেক্ট করতো, অমিক্রনটা সেভাবে করছে না, তাই অমিক্রনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা স্বভাবতই হচ্ছে মানে কি বলবো, লেস ভিগরাস হবে। সেখানে আমরা হসপিটালাইজেশনও অনেক কম দেখছি এবং হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট যারা হচ্ছেন তাদেরকেও হচ্ছে আইসিইউতে পাঠানোর প্রয়োজনীয়তাটা কিছুটা হলেও কম হবে। সেদিক থেকে হয়তো আমাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেক কম হতে পারে। তাই হচ্ছে যে স্বভাবতই বোঝা যায় যে অমিক্রনের ট্রিটমেন্টটা তুলনামূলকভাবে সহজ হবে ডেল্টার তুলনায়। যেহেতু এখন আমরা দেখছি যে অমিক্রনটাই প্রিডমিনেট করছে, তাই আমার মনে হয় এটা খুব সহজেই আমাদের চিকিৎসা ব্যবস্থা মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ম্যানেজ করতে পারবে। যদিও সংক্রমণ বাড়া নিয়ে উদ্বেগ রয়েছে যে গত বছর খুব সম্ভবত জুলাই আগস্টের দিকে আমাদের 3 লাখের উপরে পেশেন্ট ছিল, এখন সেই সংখ্যাটা হয়তো 1.5 লাখের কাছাকাছি চলে গেছে বা এরকমই হবে কিছু একটা। তাই একটা সংখ্যা রয়েছে যে এই সংখ্যাটা যদি হঠাৎ করে আবার বেড়ে 3 লাখের দিকে চলে যায় ফেব্রুয়ারি নাগাদ, তাহলে কি আবার কিরকম চাপ আসবে সেটা একটা সংখ্যা রয়েছে। তবে আমার মনে হয় আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে নিজেদের স্বাস্থ্যবিধিগুলো সম্পর্কে তো আমরা জানি, যে মাস্ক পরা বা হাত ধোয়ার এই বিষয়গুলো তো জানি, এতটুকু করলেই আমরা আশা করছি যে আর ওই জনসমাবেশ এড়িয়ে চলা, এটা কিন্তু ডক্টর ফিরোজ এখন যা দেখছি আমরা আশেপাশে যা দেখছি, মাস্ক পরার ক্ষেত্রে খুব বৈপ্লবিক কোনো চেঞ্জ আসে নাই, মোটামুটি ভাবে সেটা চলছে। যারা পড়ার তারা পড়ছেন, যারা পড়ার না তারা পড়ছেন না। জনসমাগম একই রকম আছে, ডাবল ডোজও নেওয়া হয়েছে, অনেকে বুস্টারও নিয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের ভিতরে বাইরে আশেপাশের লোকজন, অফিসে খুব বেশি মানুষজন, দেখা যাচ্ছে যে হালকা সিমটম মানে টেস্ট করলেই সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা মানে এর কারণ কি? সতর্ক থাকলেও তো এখন মনে হচ্ছে যে আর আপনার এর থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। জি, মানে অমিক্রনে আমি রিপোর্ট দেখছিলাম কিছুদিন আগে যে আসলে ডাবল ডোজের ভ্যাকসিন নিলে অমিক্রন হবে না এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। বুস্টার ডোজ নিলে কিছুটা কাজ করছে, কারণ আপনি কিছু ফ্রেশ অ্যান্টিবডি পাচ্ছেন।
কিন্তু আপনি তো বুস্টার ডোজ সবাইকে দিতে পারছেন না। মূলত হচ্ছে বলা যায় যে প্রি এক্সিস্টিং ইমিউনিটি অমিক্রনের বিরুদ্ধে খুব বেশি কাজ করছে না, করবে না। কারণ এর ওই এই জন্য এটা হচ্ছে একটা স্কেপ মিউট্যান্ট বলতে পারি আমরা, যে আসলে ইমিউনিটিটাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি বুস্টার ডোজের নগদ ইমিউনিটি থাকে, সেই ইমিউনিটিতে আমরা একে কিছু পরিমাণ ঠেকাতে পারি। তবে ওই যে সংখ্যার জায়গাটা আমাদের একটু যে কম, যেটা ম্যাক্সিমাম ক্ষতি সাধন করবে না, ম্যাসিভ ক্ষতি করবে না, বিধায় হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের নাম্বারটাকে যতটা কমিয়ে রাখা যায়। আমরা যদি এখন সবাইকে বলে দিই যে না আপনাদের মাস্ক পরার দরকার নেই, হাত ধোয়ার দরকার নেই, এরকম যদি বাণী প্রচার করি, তাহলে দেখা যাবে যে পরিমাণে কেস নাম্বার বাড়বে, এটা আমাদের অবশ্যই স্বাস্থ্য অবস্থা ভেঙে দিবে। তাই আমাদের হচ্ছে মানে যে বেসিক যে প্রিকশন সেটা আমাদের নিতে হবে, এটা নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এমনকি অমিক্রন একবার হলেও যে আপনার হবে না সেটাও বলতে পারবেন না আপনি, কারণ আপনার ডিপেন্ড করবে আপনি কতটুকু ভাইরাস ইনটেক করছেন। যদি হয় যে আপনি খুব অল্প সংখ্যক ভাইরাস নিয়েছেন, হলো না, কিন্তু যদি আপনার নেক্সট আপনার যদি কলিগ তার অমিক্রন হয়েছে, আপনার 7 দিন আগে হয়েছে, আপনি সুস্থ হয়ে অফিসে এসেছেন, তাহলে দেখা গেল সে আপনার সামনেই স্নিজ করলো, তাহলে হতে পারে যে আপনার হলো, আবারও হতে পারে। তাই মাস্ক পরার প্রয়োজনীয়তাটা আমরা বোধ করছি। জি, এর বাইরেও হয়ে যেতে পারে, কিন্তু জি, অমিক্রনের আরেকটা ভালো দিক বলবো, যেটা যে আমাদের আগে যেরকম আমরা 14 দিনের একটা গাইডলাইন দিচ্ছিলাম, এখন কিন্তু হাসপাতালগুলোতে বা বিশ্বব্যাপী এই গাইডলাইনটাকে কমিয়ে আনা হয়েছে। আমরা দেখেছি যে মোটামুটি প্রত্যেকটা মানুষই 5 থেকে 7 দিনের মধ্যে তারা একটা রিকভারি পেয়ে যাচ্ছে। এবং তো সেকেন্ড সেদিক কি থেকে আমরা এটার বলতে জন্য পারি কি যে আবার আপনার ফাইনালি আবার টেস্ট করার দরকার আছে কিনা, যে কোভিড নেগেটিভ বা পজিটিভ 7 দিন 10 দিন পরে এমনিতেই তো সুস্থ হয়ে যেতে পারেন, তারপরে চেক করার হ্যাঁ, দরকার আছে? মানে আমাদের গতবারের অভিজ্ঞতায় কি বলে, আমাদের গতবারের অভিজ্ঞতা বলে কিছু মানুষ যারা 1 মাস 2 মাস পর্যন্ত পজিটিভ এসেছেন, তারা ভাইরাসটাকে ক্লিয়ার করতে পারেন না। এরকম কিছু রেয়ার কেস ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে 14 দিনের মধ্যে রিকভারি হয়ে যায়। আর যেহেতু এবার আমরা দেখছি যে আসলে ডিজিজের লাইফ স্প্যানটাই মোটামুটি 7 দিন 10 দিনের মধ্যে, আমার মনে হয় নিশ্চয়তার দরকার নেই। এটা মানে সেকেন্ড টেস্ট করা তো অনেকটা এক্সপেন্সিভ, এটা সাজেস্ট করলে অনেকের জন্য বার্ডেন হয়ে যায়, আমাদের সোসাইটি সবাই এটা অ্যাফোর্ড করতে পারে না। যাদের দরকার, যেমন যারা বাইরে ফ্লাই করতে চান, তাদের জন্য এটা দরকার। ওকে, বাট আমার মনে হয় আমাদের দেশের অফিস আদালতের জি, জন্য ইটস কোয়াইট ওকে, কারণ আপনি কারো না ধন্যবাদ। কারো কাছ থেকে আপনার এনভায়রনমেন্টে পেয়ে যাবেন। আপনার নিজের হচ্ছে জি, স্বাস্থ্যবিধিগুলো এনশোর করাটা হচ্ছে আপনার জি, জন্য খুব ধন্যবাদ, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর ফিরোজ। 1 মিনিটের মধ্যে জনাব পিন্টু, ইসি গঠনের আইন করার যে প্রক্রিয়া বা যে ইয়ে, সে আজকে মেনন সাহেবও বলেছেন যে এটা একটা অসম্পূর্ণ, মানে প্রশ্নটা হচ্ছে এই একটা কনসেনসাসের মাধ্যমে একটা কাজ, এটা একটু যেহেতু এটা সবার স্বার্থ এখানে জড়িত, সেই উদ্যোগটা তো আসলে ওইভাবে হলো না। আপনি কি মনে করেন? না, সেই উদ্যোগটা হয়নি, এটা যেমন ঠিক। উদ্যোগ নিল, কনসেনসাসে আসা যেত না, এটাও ঠিক। কেন ঠিক আপনাকে আমি বলি। ধরেন এই আইনটি করার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, রাজনৈতিক দলগুলো বলে আসছে। গত অক্টোবরে বিএনপি আপনার প্রেস কনফারেন্স করে বলছে যে ইসি গঠন করতে হলে আইন করে করতে হবে। সরকার সেটাকে নাকচ করে দিয়েছিল, বলেছিল যে না, এই অল্প সময়ের মধ্যে আইন করা সম্ভব না। এখন আবার গোপনে গোপনে সরকার দেখলাম আইনের ড্রাফট তৈরি করে ফেলেছে, তৈরি করে ক্যাবিনেটও অ্যাপ্রুভ করলো, পার্লামেন্টেও উঠালো। এখন এই বিএনপি আবার বলছে যে আইন করে হবে না। আইনটা যদি বিএনপির সঙ্গে আলোচনা করে করতো বা অংশীজনদের সঙ্গে আলোচনা করে করতো, তবু আপনার এটার সমালোচনা হতো। কারণ এটা এখন নিশ্চিত, বিরোধী দল বলেন সবাই, যে শুধুমাত্র ইসি দিয়ে বাংলাদেশে সুষ্ঠু বা অবাধ নির্বাচন সম্ভব না যদি সরকারের সদিচ্ছা না থাকে। এই কথাগুলো তো এখন আবার উঠেছে। তো এই জায়গায় এখন আমি মনে করি বিরোধী দলের বা বিএনপি সহ অন্যান্য দলগুলোর যে দাবি যে নির্দলীয় বা নিরপেক্ষ অথবা নির্বাচনকালীন সরকার, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ইলেকশন কমিশন আইন যত গ্রহণযোগ্যই করেন, প্রশ্নটা করেই যাবে যে এটা ঠিক মতো হয় নাই। যদি বলে যে এই আইন ঠিক মতো হয়েছে, তাহলে তো ওই নির্বাচনকালীন সরকারের দাবিটা নাকচ হয়ে যায়। এই রাজনীতিটা থাকবে। জি, ধন্যবাদ জনাব জাহিদুল হাসান পিন্টু, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ, আপনাদের দুজনকেই এই সময়ে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান এবং খবরের আপডেট আপনারা জেনে নেবেন। এবং অমিক্রন যেভাবে ছড়াচ্ছে, সবার সুস্থ থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার কোনো বিকল্প নেই। সবাই সেই ব্যাপারে সতর্ক থাকবেন, এই আশাবাদ রাখছি।